আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি আবার তোমাদের সঙ্গে শিক্ষাতীর্থে ব্যাকরণের সহজ পাঠের পাঠশালায় এসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। ঠিক আছে, আগের ভিডিওতে গঠনগত শ্রেণীবিভাগটা নিয়ে আলোচনা করেছিলাম। এবার অর্থগত শ্রেণীবিভাগ, অর্থাৎ অর্থ অনুযায়ী বাক্যের যে শ্রেণীবিভাগগুলো পড়ে সেই শ্রেণীবিভাগগুলো আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা আলোচনা করতে পারি যে প্রথম শ্রেণীবিভাগ হলো নির্দেশক বাক্য। ঠিক আছে, নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য কাকে বলে? দেখো, যে বাক্যের মধ্যে কোনো সাধারণ বিবৃতির বোধ প্রকাশ পায় তাকে বলা হয় নির্দেশক বাক্য। সাধারণভাবে যেমন বিবৃতি প্রকাশ পায়। ঠিক আছে, যেমন দেখো, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন, এটা সাধারণ বিবৃতি। ঠিক আছে, কিংবা আমাদের দেশে সাধারণত শীতকালে বৃষ্টি হয় না। এগুলো সাধারণ বিবৃতি। ঠিক আছে, এবার দেখো, এই যে নির্দেশক বাক্য, নির্দেশক বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলো কি কি? এক নম্বর হল ইতিবাচক। ইতিবাচক বা অস্তর্থক বা হ্যাঁবাচক এগুলো বলা যায়। আর দু নম্বর হল নেতিবাচক বা নস্তর্থক বা নাবাচক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ইতিবাচক বাক্য বলি। ইতিবাচক বাক্য কাকে বলে? দেখো, যে বাক্যে কোনো কিছু অস্তিত্বের বোধ প্রকাশ পায়, যে বাক্যে কোনো কিছু অস্তিত্বের বোধ প্রকাশ পায় তাকে বলা হয় ইতিবাচক বাক্য। ঠিক আছে, যেমন গল্পটা সবাই জানে। দেখো, গল্পটা সবাই জানে, এখানে দেখো এই গল্পটা জানার বোধ এখানে স্বীকার করা হচ্ছে। ঠিক আছে, আবার দেখো, যেমন অমলে আনন্দ অসীম। অর্থাৎ অমলের আনন্দের ব্যাপারে এখানে স্বীকৃতি দেওয়া হচ্ছে, অর্থাৎ তার আনন্দকে স্বীকার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই জন্য এগুলো ইতিবাচক বাক্য বা হ্যাঁবাচক বাক্য। এবার দেখো, নেতিবাচক। নেতিবাচক নেতিবাচক বাক্য কাকে বলে? যখন কোনো বাক্যে কোনো কিছু অস্তিত্বের বোধ অস্বীকার করা হয়, যখন কোনো বাক্যে কোনো কিছু অস্তিত্বের বোধ অস্বীকার করা হয় তাকে নেতিবাচক বাক্য বলে। ঠিক আছে, যেমন আগের বাক্যগুলোকেই আমরা নেতিবাচক বাক্যে আমরা পরিবর্তন করে লিখতে পারি।
যেমন গল্পটা কারো অজানা নয়, অর্থাৎ নেতিবাচক বাক্যে শেষে নয় বা না আনতে হবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে এই গল্প জানার বোধ কি এখানে এখানে দেখো, এখানে অস্বীকার পাচ্ছি যে কারো যে অজানা নয়, ঠিক আছে, এটাকে স্বীকার করা হবে। ঠিক আছে, গল্পে এ দেখো গল্পটা কারো যে অজানা নয় সেটা এখানে বলা হবে। ঠিক আছে, এবার দেখো আগে বাক্যটাকে, অমলের আনন্দে সীমা নাই। ঠিক আছে, এখানে নয় শব্দ ব্যবহার করা হলো, নয় নাই। ঠিক আছে, সেই জন্য এটা নেতিবাচক বাক্য, বানানযোগ্য বাক্য বা না সূচক বাক্য। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। এবার দেখো প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য কাকে বলে? প্রশ্নসূচক বাক্য কাকে বলে? দেখো, যে বাক্যে কোনো প্রশ্নের বোধ প্রকাশ পায় তাকে প্রশ্নসূচক বাক্য বলে। যেমন তুমি কোথায় গিয়েছিলে, কিংবা এই দুদিনে সংসার চলবে কিসে? দেখো এখানে দেখো প্রশ্ন বলো, তাহলে কোথায়, কিসে, এগুলো দিয়ে আমরা বাক্যের মধ্যে প্রশ্নের বোধ প্রকাশ করি। তাহলে কোথায়, কোন, কিসে ইত্যাদি ব্যবহার করে আমরা বাক্যের মধ্যে প্রশ্নের বোধ আমরা প্রকাশ করি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এবার দেখো অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক বাক্য, যে বাক্যের মধ্যে দিয়ে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোধ প্রকাশ পায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। ঠিক আছে, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোধ প্রকাশ পায়। ঠিক আছে, যেমন দেখো আদেশ, আমার সঙ্গে আইসো। ঠিক আছে, উপদেশ, আবার তোরা মানুষ হ। এখানে দেখো উপদেশ প্রকাশ পেল। আগেটা দেখো আমার সঙ্গে আইসো, অর্থাৎ আমার সঙ্গে এসো। ঠিক আছে, এখানে আদেশের ভাব প্রকাশ পাচ্ছে। আবার দেখো আবার তোরা মানুষ হ, এখানে মানুষ হওয়ার উপদেশ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা উপদেশ, প্রার্থনা, প্রার্থনা নয়, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুরোধ।
আমার আমার জীবন দান করুন। এখানে জীবন দানের অনুরোধ জানানো হচ্ছে, ঠিক আছে, জীবন দানের অনুরোধ জানানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এই আদেশ, উপদেশ, অনুরোধ এর বোধ যে বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ পায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, ঠিক আছে। এবার প্রার্থনা, প্রার্থনা সূচক বাক্য যে বাক্যের মধ্যে দিয়ে কোনো কিছু প্রার্থনার বোধ প্রকাশ পায়, ঠিক আছে, যে বাক্যের মধ্যে দিয়ে কোনো কিছু প্রার্থনার বোধ প্রকাশ পায় তাকে প্রার্থনা সূচক বাক্য বলা হয়, ঠিক আছে। যেমন ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঠিক আছে। এখানে দেখো প্রার্থনার বোধ প্রকাশ পাচ্ছে, প্রার্থনা বা ইচ্ছা সূচক বাক্য বলা যায়, ঠিক আছে। আবার এই যে তোমাদের খুব পরিচিত কবিতা, তোমাদের প্রিয় কবি কবি সুকান্তের 18 বছর বয়স, ওই কবিতার যে লাইন খুব সুন্দর, দেখো, এ দেশের বুকে আঠারো আসুক নেমে, এদেশের বুকে 18 আসুক নেমে, খুব সুন্দর লাইন, ঠিক আছে। এখানে এদেশের বুকে এই 18 বছর বয়সে অর্থাৎ ওই তারুণ্য নেমে আসার ইচ্ছা বা প্রার্থনা জানানো হচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার? এবার দেখো এবার সন্দেহ সূচক যখন কোনো বাক্যের মধ্যে দিয়ে কোনো সন্দেহের বোধ প্রকাশ পায় তাকে সন্দেহসূচক বাক্য বলে। যখন কোনো বাক্যের মধ্যে দিয়ে কোনো সন্দেহের বোধ প্রকাশ পায় তাকে সন্দেহসূচক বাক্য বলে, ঠিক আছে, সন্দেহ বা সংশয়ের বোধ। যেমন অমলবাবু হয়তো ডাক্তার, ঠিক আছে, অমলবাবু হয়তো ডাক্তার। যেমন হয়তো কলকাতা গিয়ে থাকবে, সেখানে হয়তো
ঠিক আছে, ঠিক আছে। এগুলো দিয়ে বাক্যে সন্দেহ বা সংশয়ের বোধ এখানে ব্যক্ত করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবার যখন কোনো বাক্যে কোনো কিছু শর্ত প্রকাশ পাবে, যখন কোনো বাক্যে কোনো কিছু শর্ত প্রকাশ পাবে তখন তাকে বলা হবে শর্ত সাপেক্ষ বাক্য। যেমন দেখো, যদি আকাশে মেঘ উঠে তাহলে বৃষ্টি হবে। কিংবা আমি যদি কথাটা বলি তবে তর্ক উঠবে। যদি আকাশে মেঘ ওঠে তাহলে বৃষ্টি হবে, তাহলে এগুলো হচ্ছে শর্ত, যদি তবে। কিংবা আমি যদি কথাটা বলি তবে তর্ক উঠবে। ঠিক আছে, অর্থাৎ এইগুলো সব কিছুই মধ্যেই একটা শর্তের প্রকাশ পাচ্ছে। অর্থাৎ যদি সেই ঘটনাটা ঘটে তাহলে আর এক পরের ঘটনাটা ঘটতে পারে বা ঘটবে, এরকম। ঠিক আছে, এবার দেখো, আবেগসূচক বাক্য। যখন কোনো বাক্যের মধ্যে দিয়ে কোনো আনন্দ, দুঃখ, লজ্জা, ঘৃণা, ভয় ইত্যাদির বোধ প্রকাশ পায়, ঠিক আছে, তাকে বলা হয় আবেগসূচক বাক্য। ঠিক আছে, আনন্দ, দুঃখ, লজ্জা, ঘৃণা, ভয়, বিস্ময় ইত্যাদি বোধ প্রকাশ পাবে। ঠিক আছে, যেমন দেখো, আনন্দ, সাবাস, তোমরা খেলায় জয়লাভ করেছ। বিস্ময়, বাহ কি সুন্দর দৃশ্য, বা কি সুন্দর পাখি, সুন্দর দৃশ্য। আবার দেখো, লজ্জা, লজ্জা বা ঘৃণা, চিঠি, তুমি এই কাজ করলে, বুঝছে? তাহলে ব্যাপারটা বোঝা গেছে। দেখো, সাবাস তোমরা খেলায় জয়লাভ করেছো, এখানে আনন্দ। দেখো, বিস্ময়, বাহ কি সুন্দর দৃশ্য। লজ্জা বা ঘৃণা, চিঠি, তুমি এ কাজ করলে। তাহলে এগুলোর মধ্যে দিয়ে আমাদের মনের আবেগ প্রকাশ পাচ্ছে, এগুলো হচ্ছে আবেগ সূচক বাক্য।
ঠিক আছে? তাহলে বাক্যে অর্থ অনুসারে এই শ্রেণীবিভাগগুলো আজকে আলোচনা করলাম। ঠিক আছে? পরের ভিডিওতে এই বাক্যের এই যে পরিবর্তনগুলো, অর্থাৎ নেতিবাচক থেকে ইতিবাচক, ঠিক আছে, বা অস্তর্থক থেকে নস্তর্থক, কিংবা সরল বাক্য থেকে জটিল বাক্য, এই যে করার পদ্ধতি যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগে, সেইগুলো পরের দিন আমরা বা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।